সুস্মিতা বাজার কলমে আজকের ছোট গল্প আঁধারে আলো। বৃদ্ধাশ্রমের রেজিস্ট্রেশনের খাতাটা চেক করতে করতে রঞ্জনা দেবীর একটা নামে চোখটা আটকে গেল, প্রীতম রয়। 30 বছর আগেকার সেই পুরনো স্মৃতি যেন আজও তার মনকে নাড়িয়ে দেয়। ম্যানেজার সুধীর এসে প্রীতম রায়ের সমস্ত ঘটনা বললেন। 2 দিন আগে অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে তুলে আনা হয়েছে। পরে জ্ঞান ফিরতে নিজেই সমস্ত পরিচয় দিয়েছেন। ওনার 2 ছেলে, সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। উনি এখন ভীষণই অসুস্থ, নানা রকম রোগে জর্জরিত। রঞ্জনা দেবী আড়াল থেকে একবার দেখেই বুঝতে পারলেন এই সেই মানুষটি, যাকে সব থেকে বেশি ভালোবেসেছিল এবং যার জন্যই তার জীবনের কয়েকটা বছর অন্ধকারে কেটেছে। বাড়ি ফিরে এলেন। আলমারি ড্রয়ার থেকে পুরনো একটা ছবি বের করলেন। সেই 30 বছর আগের সুদর্শন প্রীতম আর এখনকার শীর্ণকায় রোগগ্রস্ত প্রীতমকে কিছুতেই মেলাতে পারছে না। আজ এত বছর পরে পুরনো কথা ভাবতে ভাবতে কখন যেন 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল রঞ্জনা দেবীর। ফিরে গেলেন সেই পুরনো দিনে। আয়নার সামনে দাঁড়ালে আজও শরীরে আঘাতের সেই কালো দাগগুলো বোঝা যায়। কলেজে তখন 1st ইয়ার, হিস্ট্রি অনার্স। প্রীতম তখন 3rd ইয়ার, বেঙ্গলি অনার্স। দুজনকে বেশ ভালোবেসে ফেলেছি। তারপরেও কলেজ ছাড়ল। আমার তখন 2nd ইয়ার। ও MA পড়া শুরু করলো। কিন্তু মাঝে মাঝে আমরা চিঠি দিয়ে যোগাযোগ করতাম এবং দেখাও করতাম। বাবার কানে কথা উঠল, মেয়ে প্রেম করছে। বাবা ভীষণ বদমেজাজি একরোখা মানুষ ছিলেন। বাড়িতে আমি, মা, ভাই সবসময় ভয়ে ভয়ে থাকতাম। কিন্তু কোনো দিন আমার পড়াশোনার ব্যাপারে উনি বাধা দেননি। স্কুল শিক্ষক ছিলেন। দেরি না করে আমার বিয়ে ঠিক করে ফেললেন। কিন্তু আমি তো কিছুতেই প্রীতমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই নিয়ে বাবার সঙ্গে আমার তুমুল অশান্তি শুরু হলো। প্রীতমকে চিঠি লিখে সমস্ত কিছু জানালাম। ও তো শুনে বলল, ওই মুহূর্তে ও বিয়ে করতে পারবে না। চাকরি না করে কি করে দুজনে চলবে? তাছাড়া বাড়িতে মার বাবার মতামতটাও জানা দরকার। আমি ভরসা দিয়ে বললাম, দুজনে টিউশনি করে ঠিক চালিয়ে নেব। সেই মতো ব্যবস্থা হলো। আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। আগে থেকে বন্ধুরা একটি মন্দিরের সব ব্যবস্থা করে রেখেছিল। দুজনে বিয়ে করে ফেললাম। বিয়ের পর প্রীতম আমাকে নিয়ে ওদের বাড়ি গেল। ছোট 2 কামরার বাড়ি। প্রথমে আপত্তি জানালেও পরে ওরা মেনে নিল। ওর বাবার একটি মুদিখানার দোকান আছে। ওর মা আমায় বরণ করে ঘরে তুলল। প্রথম 1 মাস ঠিকঠাকই কাটল। আমার তখন 3rd ইয়ার। আমাকে বলা হলো বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে। কিন্তু সেটা কি করে সম্ভব? যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, বাবা মার অমতে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি। আবার সেখানে গিয়ে টাকা চাওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুরু হলো অকথ্য গালিগালাজ। তখন ও বলল, তাহলে পরীক্ষা দিয়ে কাজ নেই, পড়াশোনা বন্ধ করো। তখন থেকেই আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, খেতে দিত না। শরীরটাও ভাঙতে শুরু করলো দিনে দিনে। আয়নার সামনে নিজেকে দেখে আটকে উঠতাম। কিন্তু আমি আমার পড়াশোনাটা বন্ধ করিনি। কোনো রকমে কটা টিউশন জোগাড় করে সেখান থেকে যা টাকা পেতাম তাই দিয়ে 3rd ইয়ারের পরীক্ষার ফিজটা দিলাম। 3rd ইয়ার পরীক্ষাটা কমপ্লিট করলাম। আমার কাছে যেটুকু আমার মায়ের দেওয়া গহনা ছিল, আমাকে মারধর করে সবটাই নিয়ে নিল।
আমি যেন দুটো প্রীতমকে কিছুতেই মেলাতে পারলাম না। প্রতিনিয়ত আমার প্রতি অত্যাচার বাড়তে লাগলো। আগে শুধু প্রীতম আমার গায়ে হাত তুলত, পরে পরে শাশুড়িও আমার গায়ে হাত তোলা শুরু করলো। আমার এক বন্ধুর কাছ থেকে খবর পেলাম বাবা এখান থেকে ট্রান্সফার নিয়ে বাঁকুড়ায় কোনো একটি স্কুলে চলে গেছেন। ভীষণ কষ্ট পেলাম। কত চিঠি লিখেছি মাকে, কিন্তু কোনোটারই জবাব পাইনি। এরপর একদিন প্রীতম আর একটি বিয়ে করে বাড়ি ঢুকলো। জানতে পারলাম আমার শাশুড়ির পছন্দ করা মেয়ে। তার বাবা নাকি অনেকটাই টাকা দিয়েছে। আমাকে ঘুণাক্ষরেও কিছু জানতে দেওয়া হয়নি আগে। এখনও আমার সঙ্গে ভালো করে কথাই বলে না, সারা দিনে কোনো খোঁজই রাখে না। বেশিরভাগ সময়েই শ্বশুর বাড়িতেই কাটায়। সবাইকে বলা হলো আমি নাকি মানসিকভাবে অসুস্থ। শুরু হলো আর একটি জীবন সংগ্রামের। আমি মানুষ চিনতে ভুল করলাম জীবনে। আমার ভালোবাসার মানুষটি আমার পাশে নেই। তাহলে কি বাবাই ঠিক ছিল? শাশুড়ি যেদিন আমার ঘরে লোক ঢোকালো, আমার বুঝতে বাকি রইল না আমার সঙ্গে কি হতে চলেছে। কোনো রকমই সেই মদ্যপ লোকটার হাত থেকে নিজেকে বাঁচিয়ে সেদিনই আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘর ছাড়লাম। এই পৃথিবীতে আমি তখন একদম একা। মাথার ওপর ছাদ নেই, কেউ নেই আমার পাশে। এবার মনে হয় আমাকে সুসাইড করতে হবে। বেঁচে থাকার কোনো অবলম্বনই নেই। বাবা মার কাছে ফিরে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। কোথায় যাব, কি করব? শুরু হলো এক অজানা স্বপ্নের সন্ধান, বাঁচার লড়াই, একাকী। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে মাথা ঘুরিয়ে রাস্তাতেই পড়ে যায়। চোখ মেলে দেখি কয়েকজন বয়স্ক মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জানতে পারলাম এটা একটা বৃদ্ধাশ্রম। তারপর ওখানকার দাদু দিদারাই আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। আমার গায়ে আঘাতের চিহ্ন দেখে ওদের বুঝতে অসুবিধে হলো না যে আমার সঙ্গে কি ঘটেছে। ওরা আমাকে ছাড়ল না। বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সঙ্গে কথা বলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। বৃদ্ধাশ্রমের দেখাশোনার পাশাপাশি পড়াশোনাটাও শুরু করলাম। আস্তে আস্তে সব ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করলাম। MA পাস করলাম। তারপর স্কুলের চাকরিটাও পেয়ে গেলাম। নিজের পায়ের জমিটা শক্ত হলো। এত অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ পেলাম। ভগবান একটা পথ বন্ধ করে দিলেও হাজারটা পথের সন্ধান দিয়ে দেন। আমি আমার উপার্জনের টাকা দিয়ে দুটো সেন্টার খুললাম দুস্থদের জন্য। একটি বৃদ্ধাশ্রম আর আরেকটি অসহায় মহিলাদের জন্য। নাম দিলাম আঁধারে আলো। আজ এত বছর ধরে এই আঁধারে আলো বৃদ্ধাশ্রমের সঙ্গে আমি যুক্ত। আমার নিজের হাতে গড়া। আমার উপার্জনের সমস্তটা দিয়েই আমি এই বৃদ্ধাশ্রম চালাই। কোনোদিনই প্রীতমকে আমার মুখ দেখাবো না। কোনোদিনই জানতে দেব না এটা আমার তৈরি বৃদ্ধাশ্রম। ও এখন আমার আশ্রয়ে আশ্রিত। কর্মফল পিছু ছাড়ে না। এ জন্মে ভোগ করতেই হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।